ওকে, স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। তাহলে এর আগের দিন আমরা ক্লাউড কম্পিউটিংটা বললাম, এগুলো বলা ছিল। ক্লাউড কম্পিউটিং এর দু রকমের টাইপ, আর তারপরে ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, নাও cloud computing, there is a diagram image. এখান থেকে লেখার কিছু দরকার নেই, ওকে, জাস্ট একটু দেখে নে। হ্যাঁ তো ক্লাউড কম্পিউটিং এ যেটা ছিল যে দেয়ার আর 3 কম্পোনেন্টস যেগুলোকে আমরা ক্লাউড কম্পিউটিং এ অ্যাক্সেস করি। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে প্ল্যাটফর্ম, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ক্লাউড কম্পিউটিং এ আমরা অ্যাক্সেস করি কোত্থেকে? ল্যাপটপ থেকে করি, ডেস্কটপ থেকে করি, ট্যাব থেকে করি, বা ফোন থেকে করি। এবার অ্যাপ্লিকেশন এখানে দেখ, ওই মনিটরিং, কন্টেন্ট, কোলাবোরেশন, কমিউনিকেশন। প্ল্যাটফর্মের মধ্যে আছে ডেটাবেস হতে পারে, আইডেন্টিটি হতে পারে, অবজেক্ট স্টোরেজ হতে পারে। আর ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে হতে পারে নেটওয়ার্ক, ব্লক স্টোরেজ হয়, কম্পিউটিং হয়। কিন্তু এখানে একটা জিনিস, যারা লেম্যান আছে, মানে ধর অত টেকনিক্যাল নয়, বা তোর টেকনিক্যাল নলেজ বলতে প্রোগ্রামিং, ডেভেলপমেন্ট এই দিকে নয়, নর্মাল লোক, ঠিক আছে, শুধু কম্পিউটার ইউজ করে অফিসে হোক বা প্রাইভেট কাজের জন্য হোক, তারা ক্লাউড কম্পিউটিং বেসিক্যালি অ্যাপ্লিকেশন পারপাসে ইউজ করে। এবার ধর আজকে ধর একজন টিচার, বা একজন ডাক্তার, বা একজন বিজনেসম্যান, সে যদি ক্লাউড কম্পিউটিং ইউজ করে, বা একটা স্টুডেন্ট ক্লাউড কম্পিউটিং ইউজ করে, তারা জেনারেলি গুগল ক্লাউডটা ইউজ করে, এটা খুব পপুলার। গুগল ক্লাউডের মধ্যে কোনটা ইউজ করে? সেটা ইউজ করে হচ্ছে মেইনলি ধর গুগল শিট হয়ে গেল, তারপরে গুগল ফর্ম হয়ে গেল। আমি তোকে দেখাচ্ছি, আমি এই এখানে সাপোজ আমি বাবা, এখানে এই যে অ্যাপস যে আছে, গুগল অ্যাপস, এটা খুললে এই দেখ এখানে আছে, এই গেল গুগল ড্রাইভ, ফটোজ, তারপরে যে এখানে দেখ ডক্স, শিটস, স্লাইডস, বুকস, এই ক্লাসরুম, এগুলো সব হচ্ছে এই যে গুগল ফর্ম, এগুলো সব হচ্ছে এই যে ফাইন্যান্স, এগুলো সব হচ্ছে অ্যাপ্লিকেশন। মানে ক্লাউড কম্পিউটিং এর এগুলো সব অ্যাপ্লিকেশন। একটা যে কোনো মানে এই প্রফেশনের কেউ বা স্টুডেন্ট হোক, বেসিক্যালি এই টাইপের অ্যাপ্লিকেশনস গুলো ইউজ করে ক্লাউডের থেকে। আর রইল বা ওই অ্যাপ, ওগুলো ওই যে এই যে প্ল্যাটফর্ম আর ইনফ্রাস্ট্রাকচার, এগুলো বেসিক্যালি কর্পোরেট পিপল যারা নাকি ধর আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে, তারা জেনারেলি ওই প্ল্যাটফর্ম বা ইনফ্রাস্ট্রাকচার গুলো ইউজ করে। এটা মানে একটু বেশি টেকনিক্যাল জিনিস, ঠিক আছে। দ্যাটস অ্যাবাউট ক্লাউড কম্পিউটিং, এখান থেকে কিছু লেখার দরকার নেই। এবারে
ক্লাউড টাইপস অফ ক্লাউড কম্পিউটিং সার্ভিসেস 3 রকমের হয়। একটাকে বলে SaaS, মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এটা লেখ, টাইপস অফ কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং সার্ভিসেস। একটা হয় হচ্ছে IaaS, মানে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। আর আরেকটাকে বলে PaaS, যেটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এর আগের স্লাইডটা থেকে দেখলে তুই বুঝতে পারবি, ওখানে দেখ অ্যাপ্লিকেশন, প্ল্যাটফর্ম আর ইনফ্রাস্ট্রাকচার ছিল। এটার সঙ্গে আছে দেখ অ্যাপ্লিকেশন মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, তারপরে ছিল ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, তারপরে ছিল প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এবার প্রথমটাতে দেখ ওখানে লেখা আছে কনজিউমার অ্যাপ্লিকেশন, মানে যারা বেসিক্যালি ইউজ করে, মানে নর্মাল জেনারেল পিপল। এখানে দেখ এক্সাম্পলে প্রথম এক্সাম্পলটাই আছে, দেখ গুগল ডকস, আমি মাত্র দেখালাম। ওখানে আরো বলেছিলাম এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে গুগল ডকস, সেরকম গুগল স্লাইডস হতে পারে বা গুগল শিট হতে পারে, এগুলো সব অ্যাপ্লিকেশনস। তাছাড়া ধরো যে সেলস ফোর্স আছে, হটমেল আছে, এগুলো মনে রাখার ব্যাপার নেই। গুগল ডকস বা গুগল শিট এটা মনে রাখলেই যথেষ্ট, পুরো লেখার দরকার নেই। আর ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসটা কি? অন ডিমান্ড ক্রিয়েশন অফ সার্ভার রিসোর্সেস উইথ রুট অ্যাক্সেস। এই যে অন ডিমান্ড ক্রিয়েশন অফ সার্ভার, আজকে একটা স্টুডেন্ট বা আজকে একটা স্টুডেন্ট বলতে ধর তোরা আর কি, তোরা কি আর সার্ভার বানাবি? হ্যাঁ, কোন স্টুডেন্ট সার্ভার বানাবে? ধর বিটেক করছে কম্পিউটার সায়েন্সে, তারা হয়তো তাও ফর দেয়ার প্রজেক্ট পারপাস করবে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের কাজ তো তারা করবে না। সেই জন্য বললাম এইটা বেসিক্যালি ফর মানে ডেভেলপমেন্ট পারপাস, বা যারা নাকি ডেভেলপের কাজ করে তারা ইউজ করে। এখানে আছে ভেরি পপুলার হচ্ছে অ্যামাজনের, শুধু অ্যামাজন লিখে রাখ তাহলেই হবে, ইলাস্টিক কম্পিউট ক্লাউড। আর প্যাস মানে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, প্রাইমারিলি ফর ডেভেলপার্স, এই যে আমি যেটা বারবার বলতে যাচ্ছি, primarily for developers, usually limited to 1 or 2 programming languages. তো এখানেও অ্যামাজন আছে আর উইন্ডোজের অ্যাজিউরে আছে, গুগল তো কমন, গুগল আর থাকবেই। তো দ্যাটস অল অ্যাবাউট টাইপস অফ ক্লাউড কম্পিউটিং সার্ভিসেস। লিখেছিস? ওকে, নেক্সট হচ্ছে গ্রিড কম্পিউটিং। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এই চ্যাপ্টারটার। গ্রিড কম্পিউটিং এ ডেফিনেশন: grid computing is a form of distributed computing that involves the coordination and sharing of geographically distributed networked computational sources. এই চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার, কিন্তু এক্সামে শুধু 5 মার্কস থাকবে, 5 মার্কস, শুধু 5 মার্কস স্যার এই চ্যাপ্টার শুধু থেকে? 5 মার্কস। আমি আজকে এই চ্যাপ্টারটা শেষ করে আরেকটা চ্যাপ্টার শুরু করব, কম্পিউটার সিস্টেমস বলে যে আরেকটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে 10 মার্কসের কোশ্চেন থাকবে। ওই চ্যাপ্টারটাও ছোট, মার্কসও থাকবে 10, মানে ওই চ্যাপ্টারটা থেকে আরো শিওর শর্ট পাবি। এখানে যেমন কোনটা আসবে কোনটা আসবে না, দেখা গেল পড়ে গেলি এত হাইফাই ডেফিনেশন, কিন্তু পরীক্ষায় খুব ছোট ছোট কোশ্চেন আসলো, ফুল ফর্ম। যত ক্যারেক্টারিস্টিক্স পড়িয়েছি সব ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়বি। ঠিক ডেফিনেশনটা লেখা হলো? এই লাস্টের দিকে। ডিনার হয়ে গেছে নাকি? হ্যাঁ স্যার। আইপি পরীক্ষা তো প্রথম দিকেই বোধহয় 5 তারিখে না? হ্যাঁ, আইপি, হ্যাঁ আইপির পর পিএড। প্রথম পরীক্ষা 3 তারিখ না? হ্যাঁ, ইংলিশ ইংলিশ। হয়ে গেছে স্যার। এবার
দু রকমের গ্রিডস হয়, একটা হচ্ছে কম্পিউটেশনাল গ্রিড আর একটা হচ্ছে ডেটা গ্রিড। গ্রিড মানে কি, ওই যে ধর যদি তুই টেবিল বানাস, মানে একটা, আমি যদি ধর এরকম একটা টেবিলের মধ্যে এই যে লাইনস গুলোকে বলে গ্রিড লাইনস। এবার গ্রিডের চেহারাটা মোটামুটি এরকম। এখন দু রকমের গ্রিড হয়, একটা হচ্ছে কম্পিউটেশনাল গ্রিড আর একটা ডেটা গ্রিড। কম্পিউটেশনাল গ্রিডের কাজ হচ্ছে কম্পিউট করা, মানে সেখানে ধর ক্যালকুলেশন হতে পারে বা অন্য টাইপের প্রসেসিং হতে পারে, ঠিক আছে। একটু ক্রিটিক্যাল এবং কমপ্লিকেটেড কম্পিউটেশন যেখানে হবে, কম্পিউটেশন মানেটাই তো ক্যালকুলেশন। আর আরেকটা টাইপের গ্রিড হয় যেটাকে বলে ডেটা গ্রিড। ওর কাজ হচ্ছে ডেটা নিয়ে কাজ করা, ডেটা স্টোরেজ কত এফিশিয়েন্টলি হতে পারে, বা কত তাড়াতাড়ি ডেটা রিট্রিভ করা যেতে পারে, মানে ভিউ করা যেতে পারে। ও কিন্তু স্টোর করবে না, স্টোরটা থাকবে ডেটাবেসে, কিন্তু সেই স্টোর ডেটাটাকে কত ফাস্ট, কত এফিশিয়েন্টলি ইউজারের কাছে পাঠাতে পারবে, সেই জায়গাতে ডেটা গ্রিড কাজ করে, ঠিক আছে। এরপরে আসবে, তাহলে দু রকমের গ্রিড বললাম, একটা কম্পিউটেশনাল গ্রিড আর একটা ডেটা গ্রিড, বাস। গ্রিড কম্পিউটিং এ তেমন আর কিছু নেই। এইবার গ্রিড কম্পিউটিং আর ক্লাউড কম্পিউটিং এর ডিফারেন্স। ডিফারেন্সটা অনেক ডিফারেন্স আছে, এত ডিফারেন্স পড়ার দরকার নেই, ঠিক আছে। পড়বি তাহলে কি কি পড়বি হচ্ছে, প্রথমে মিনস অফ ইউটিলাইজেশন, মানে কেমন করে ইউটিলাইজ হয়। তোর যদি ধর ডিফারেন্স পরীক্ষাতে থাকেও, তুই কিন্তু এই যে এটা লিখবি না, তুই এটাই লিখবি, মানে এই 2 নাম্বার আর 3 নাম্বার কলাম, এই ফার্স্ট কলামটার মধ্যে আমি কোন অ্যাঙ্গেল থেকে ডিফারেন্সিয়েট করছি। মানে ধর মেল আর ফিমেলের ডিফারেন্স। এবার আমি বললাম যে টাইপ অফ হেয়ার, এটা হচ্ছে ডিফারেন্সের পয়েন্ট। এইবার মেল, দে হ্যাভ জেনারেলি শর্ট হেয়ার, ফিমেল দে হ্যাভ জেনারেলি লং হেয়ার। তারপরে ধর বললাম স্ট্রেংথ, মেল আর জেনারেলি স্ট্রঙ্গার দেন ফিমেল, ফিমেল আর জেনারেলি উইকার দেন মেন বা মেল। তাহলে কি, এই যে এগুলো হচ্ছে আমি কোন অ্যাঙ্গেল থেকে ডিফারেন্সিয়েট করব, সেই অ্যাঙ্গেল গুলো লেখা এখানে, ডিফারেন্সটা এখানে লেখা। তাহলে মিনস অফ ইউটিলাইজেশন এটা পড়বো, অ্যালোকেশন অফ মাল্টিপল সার্ভার্স অনটু আ সিঙ্গেল অ্যাপ্লিকেশন, এটা গ্রিড কম্পিউটিং এর মধ্যে হয়। মানে একটা সিঙ্গেল কাজ করার জন্য অনেকগুলো সার্ভার কাজ করে। ক্লাউড কম্পিউটিং আবার ভার্চুয়ালাইজেশন অফ সার্ভার্স, মানে ওয়ান সার্ভার টু কম্পিউট সেভারেল টাস্ক। এখানে আবার উল্টো, এখানে হচ্ছে একটা সার্ভার অনেক রকমের কাজ করবে, কিন্তু গ্রিড কম্পিউটিং এ একটা কাজ করার জন্য অনেক সার্ভার ওখানে অ্যালোকেট করা থাকে। বোঝা গেল? হ্যাঁ। তারপরে এটা পড়বো টাস্ক। গ্রিড কম্পিউটিং
একটাই অ্যাপ্লিকেশনে কাজ করে, ওই যে বললাম একটা অ্যাপ্লিকেশনের জন্য মাল্টিপল সার্ভার, তাহলে এ কি করে, সিঙ্গেল অ্যাপ্লিকেশনে কাজ করে। whereas ক্লাউড কম্পিউটিং মাল্টিপল সার্ভিসের জন্য কাজ করে। মাল্টিপল সার্ভিস বলতে আমি গুগল ডক্স খুললাম, একটা অ্যাপ্লিকেশন, আরেকটা অ্যাপ্লিকেশন খুললাম গুগল ফর্ম, আরেকটা অ্যাপ্লিকেশন খুললাম গুগল শিট, তাহলে তিনটে অ্যাপ্লিকেশন, সার্ভার একটাই কাজ করছে, তাহলে মাল্টিপল সার্ভিসেস। নেক্সট হচ্ছে কম্পিউটেশন সার্ভিস, ম্যাক্সিমাম কম্পিউটেশন ফর ওয়ান অ্যাপ্লিকেশন। আর ক্লাউড কম্পিউটিং কে বলে অন ডিমান্ড সার্ভিস। অন ডিমান্ড সার্ভিস মানে আমার যখন দরকার হবে আমি তখন ইউজ করব। আর একটা ইউজ করব এক্সাম্পলস। গ্রিড কম্পিউটিং এর এক্সাম্পলস এর মধ্যে তুই একটাই মনে রাখিস, গ্রিড গেইন, আর এগুলো মনে রাখা অসুবিধা। গ্রিড গেইন। ক্লাউড কম্পিউটিং এর এক্সাম্পল গুগল ড্রাইভ, আমাদের খুব চেনা পরিচিত, মনে রাখবো। ওয়ান ড্রাইভ, এটাও আমাদের খুব পরিচিত, মনে রাখবো। আর এতগুলো মনে রাখার দরকারই নেই, মনে থাকবে। সেই জন্য দেখ, এই যে অফিস 365, গুগল ডক্স, এগুলো সব গুগল ড্রাইভের মধ্যে আছে, ঠিক আছে। তো আমি মনে রাখবো গুগল ড্রাইভ আর ওয়ান ড্রাইভ, এটা ক্লাউড কম্পিউটিং এর এক্সাম্পল। আর গ্রিড গেইন, এটা এক্সাম্পল হচ্ছে গ্রিড কম্পিউটিং এর। আমার এক্সাম্পল এটা মনে রাখলেই যথেষ্ট। তাহলে আমি কোনটা কোনটা পড়বো, আমি যেগুলো টিক করলাম সেগুলো লেখ, আর বাকিগুলো লেখারই দরকার নেই। আর এই ক্রাইটেরিয়া কলামটা লিখবি না, লিখবি হচ্ছে এই দুটো কলাম। লেখা হলে বল। হয়েছে? লিখছি স্যার। ওকে, আর একটা জিনিস আছে, দ্যাট ইজ ব্লকচেইন টেকনোলজি। এটা লাস্ট টপিক। ব্লকচেইন টেকনোলজি, this is the definition. It is a decentralized, digitized public ledger of each online transaction, mostly financial but not always, occurring among a network of peers. আগে ডেফিনেশনটা লেখ, তারপরে আমি এক্সপ্লেন করছি। এখানে কি হয়, আমরা যখন কোনো অনলাইন ট্রানজাকশন করি, আচ্ছা অফলাইন ট্রানজাকশন বা যে কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন হলে যারা নাকি অ্যাকাউন্টেন্ট তারা কি করে, প্রত্যেকটা ট্রানজাকশনের এগেনস্টে
লেজারে একটা এন্ট্রি করে। লেজার হুম এন্ট্রি মানেটা হচ্ছে যে এ অর্ঘ, অর্ঘ, ও ঢুকলো দেখলাম, আছে স্যার, উত্তর মিউটে। দে। তো এবার কি হচ্ছে, ওই লেজারে কি থাকে, লেজারে লেখা থাকে যে টাকাটা কে পে করলো, কাকে পে করলো, আর কোন পারপাসে পে করলো, কবে, কখন। এটা হচ্ছে লেজার এন্ট্রি। এখন লেজার এন্ট্রিটা কেন করা হয়, আমি লেজার এন্ট্রিতে আমি বুঝতে পারবো যে আমাকে আমাকে টাকাটা কে দিল, কবে দিল, কেন দিল। তো হ্যাঁ এবার স্যার। অনলাইন ট্রানজাকশন যখন হবে, আজকে ধর তুই অ্যামাজনে গিয়ে একটা বই কিনলি, এবার তুই প্রথমে অ্যামাজনের সাইটে ঢুকলি, ঢুকে বইটা সিলেক্ট করলি, এবার তুই পেমেন্টের জন্য ক্লিক করলি। এবার তুই পেমেন্টটা কি দিয়ে করবি, ধর তোর যে ব্যাংকের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট হচ্ছে স্টেট ব্যাংকে আছে। এইবার তোর বইটা যে কিনলি, সেই বইটার যে বা অ্যামাজনের ধর অ্যাকাউন্ট আছে অ্যাক্সিস ব্যাংকে। এখন এই যে অনলাইন ট্রানজাকশনটা হবে, এর মধ্যে এত কিন্তু সিম্পল হয় না যে স্টেট ব্যাংক থেকে মানে তোর অ্যাকাউন্ট থেকে ডাইরেক্টলি ওই অ্যামাজনের মালিকের অ্যাকাউন্টে ঢুকবে, এত ইজি হয় না, এখানে আরো কমপ্লিকেশন থাকে। এখানে আরো ধর থার্ড পার্টি কারো অন্য অ্যাকাউন্টে যাবে, আবার ওখান থেকে ট্রান্সফার হবে আরেক জায়গায়, তার থেকে আরেক জায়গায়, এরকম বিভিন্ন ভাবে হয়, চ্যানেলের মতো কাজ করে। এখন এটার জন্য লেজার এন্ট্রিটা কে করবে, এখানে কোথায় অ্যাকাউন্টেন্ট পাবে? হুম সেই জন্য ব্লকচেন টেকনোলজি এমন একটা টেকনোলজি, যখনই কোনো অনলাইন ট্রানজাকশন হবে, তখনই প্রত্যেকটা ট্রানজাকশনের এগেনস্টে একটা করে লেজার এন্ট্রি হবে অনলাইন। হুম তাহলে ওই যে বলছে পাবলিক লেজার ফর ইচ অনলাইন ট্রানজাকশন হলো। হুম এবার বেনিফিটস কি আছে, আমি এটা করে হবে, লাভটা কি হবে? বেনিফিটস নাম্বার ওয়ান, more transparent process with a proper record creation and tracking। তাহলে কি হবে, আমি যে পেমেন্টটা করলাম, পেমেন্টটা ট্রান্সপারেন্ট প্রসেসে আনতে হবে, মানে আমি যেন পেমেন্টটা করার পরে এটা না ভাবি যে আমার টাকাটা কোথায় গেল। হ্যাঁ তাহলে পেমেন্টটা কোথা থেকে কোথায় যাচ্ছে সেটাকে ট্রান্সপারেন্সি আনার জন্য উইথ প্রপার রেকর্ড ক্রিয়েশন, মানে প্রত্যেকটা ট্রানজাকশনের এগেনস্টে রেকর্ড ক্রিয়েট হবে, ফলে মানে ফিনান্সিয়াল প্রসেসটা ট্রান্সপারেন্সি আসবে। আর ট্র্যাক করা যাবে টাকাটা এখন এই মুহূর্তে কোথায় আছে, ওখান থেকে তারপরে কোথায় গেল, এটা আমি অ্যাজ এ ইউজার দেখতে পাবো না, ওরা ব্যাক এন্ড থেকে ওরা দেখতে পাবে। বুঝতে হুম পারলি? তো সেই জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অনলাইন ট্রানজাকশন। reduced risk related to cyber crimes, frauds and tampering। বেসিক্যালি সাইবার ক্রাইম তো ফিনান্সিয়াল পারপাসেই হয় বেশি। তো এই সাইবার ক্রাইম, এই ব্লকচেন টেকনোলজি থাকার জন্য সাইবার ক্রাইমের যে রিস্ক, সেটা বন্ধ হয় না, মানে রিডিউস করে। ফ্রড হুম কম হবে। ফ্রড কখন হয়, যখন কোনো কিছু হিডেন থাকে, তখনই ফ্রড বেশি হয়। কিন্তু যখন কোনো কিছু ট্রান্সপারেন্ট থাকে না, তখন ফ্রডটাও কম হয়। ট্যাম্পারিং অফ ডেটা, টেম্পারিং ডেটা মানে মানে তোর ডেটা ছিল একরকম, আমি ওটাকে চেঞ্জ করে দিলাম, এটাকে বলে ডেটা ট্যাম্পার করে দেওয়া। এই ট্যাম্পারিং হওয়ার চান্সও কমে যায়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হাই সিকিউর ডিউ টু ক্রিপ্টোগ্রাফিক অ্যান্ড ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন প্রোটোকলস। এটা দারুণভাবে সিকিউর, কারণ এটা
ডেটাগুলো যে লেখা থাকে না, এটা এনক্রিপ্টেড থাকে। ক্রিপ্টোগ্রাফিক অ্যান্ড ডিসেন্ট্রালাইজড ব্লকচেন প্রোটোকল। ক্রিপ্টোগ্রাফি থাকার জন্য ওটা কেউ খুললেও পড়তে পারবে না। দ্যাট ইজ ওয়াই এটা অনেক বেশি সিকিওর। তো তুই এই বেনিফিট গুলো লেখা হলে বলবি। ওকে, এবার এখানে দেখ, এটাকে এখান থেকে কিছু লেখার দরকার নেই, মানে এটা কেমন করে হয় সেটা মোটামুটি একটু মানে একটা ডায়াগ্রামে দেখানো আছে। হাউ ব্লকচেন টেকনোলজি ওয়ার্কস। প্রথমে দেখ, বাঁদিকে 1 নম্বরে আছে আ ট্রানজাকশন ইজ রিকোয়েস্টেড। মানে আমি ধর অনলাইন পেমেন্ট করার জন্য পেতে ক্লিক করলাম, তখন ওই যে দেখবি হয় না, রিডাইরেক্টেড টু দিস, দেখেছিস? মানে যখনই তুই পেতে ক্লিক করলি তখন দেখবি ওপরে লেখা আসে রিডাইরেক্টিং টু দিস। তার মানে তোর ব্যাকএন্ডে তোকে অন্য আরেকটা জায়গায় কানেক্ট করে দিচ্ছে। তো নাম্বার 2 তে ট্রানজাকশন ইজ ব্রডকাস্টেড টু আ পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক দ্যাট কনসিস্ট অফ কম্পিউটার্স। নেক্সট হবে the network of nodes uses known algorithms to validate the transaction and user status. মানে ট্রানজাকশনটা সঠিক ট্রানজাকশন কি না, এই 3 নাম্বার স্টেপে সেই ভ্যালিডেশনটা হয়। ভ্যালিডেশন করার পরে ও যদি ওটাকে ভাবে যে হ্যাঁ ঠিকই আছে, দেন পরের স্টেপে চলে যাচ্ছে। আ ভেরিফাইড ট্রানজাকশন মানে ওই ভ্যালিডেটেড ট্রানজাকশন ক্যান ইনভলভ cryptocurrency, contracts, records or other information. নেক্সট চলে আসছি নাম্বার 5 এ। ওখানে কি হচ্ছে, the transaction is combined with other transactions and once verified to create a new block data for the ledger. এবার ডেটাটা লেজারের জন্য রেডি হয়ে গেল। এইবার লেজারে যখন রেডি হয়ে গেল, দেন দ্য ব্লক ইজ অ্যাডেড টু দ্য এক্সিস্টিং ব্লক চেইন। চেইন কথাটা বলার কারণটাই হচ্ছে, চেইনে কি হয়, একটা ব্লকের পেছনে আরেকটা ব্লক, আরেকটা ব্লকের পেছনে আরেকটা ব্লক থাকে। তো তারপরে নাম্বার 7 এ গিয়ে দ্য ট্রানজাকশন ইজ নাও ফিনিশড। এইভাবে করে মোটামুটি দ্য প্রসেস কন্টিনিউস। তো বেসিক্যালি এইটা তোকে মনেও রাখতে হবে না বা এখান থেকে কিছু লেখারও দরকার নেই, জাস্ট একটু বুঝে রাখ, ঠিক আছে? আর কিছু নেই, চ্যাপ্টার ইজ ওভার। আমি যে বললাম যে আমরা আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার স্টার্ট করব, সেটা করব এখন। তবে এই মিটিংটা আছে আরো কিছুক্ষণ, 5 মিনিটের মতো আছে। এই মিটিং এ আরো 5 মিনিট থাকি, তারপরে দেখা যাবে। আচ্ছা না, এক কাজ করি, আমি এই মিটিংটাকে বন্ধই করে দিই। আবার তো এই লিংকেই টিপতে হবে না স্যার? এই লিংকে কেন করবি? আরেকটা লিংক আছে যে। ও আরেকটা, ঠিক আছে। ঠিক আছে, ওটাতে জয়েন করিস।